আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস 11 এর থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল পড়ব, ঠিক আছে? তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ বোর্ডসে বেশ কিছু জিনিস লেখা হয়েছে, একবার ভালো করে দেখে নাও। যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি লিখে দিয়েছি এখানে। আরো অনেক কিছু আমরা পড়েছিলাম, বাট যেগুলো আজকে লাগবে রিলিভেন্ট যেগুলো, সেগুলো আমি সব এখানে লিখেছি। অনেক বেশি লিখেছি, এত লাগবে না, সবই তোমরা জানো, একবার বলে নিই। আইসোকোরিক প্রসেস মানে যেখানে ভলিউম কনস্ট্যান্ট হওয়া মানে ডেল্টা ভি জিরো। আইসোকোরিক প্রসেসের ইকুয়েশন হয় পি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আইসোকোরিক প্রসেসে যেহেতু ডেল্টা ভি জিরো, তাহলে ওয়ার্ক ডান হবে জিরো। ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে আসে, যেহেতু ডেল্টা ডাব্লিউ জিরো হয়েছে তাই ডেল্টা কিউ হবে ডেল্টা ইউ। এত অবধি সবার ক্লিয়ার? আইসোকোরিক প্রসেস ক্লিয়ার? চলো একইভাবে ভাবতে থাকো আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসের প্রেসার কনস্ট্যান্ট, ইকুয়েশন হবে ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এগুলোকে তোমরা ছোটবেলায় চার্লস ল এরকম নামে পড়েছিলে, গেলুসাক্স ল, তাই না? তো সেটাই হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট হলে ভি বাই টি কনস্ট্যান্ট। আইসোবারিক প্রসেসে কিছু বলা যায় না, তাই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের তিনটে টার্মই থাকবে, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। কোনো ডাউট আইসোবারিক প্রসেসে? যেখানে ডাউট হবে আমাকে থামিয়ে দেবে, সেখান থেকে আবার বোঝাবো। কোনো ডাউট? চলো পরেরটা, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডেল্টা টি জিরো মানে টেম্পারেচার কনস্ট্যান্ট হলে ডেল্টা টি জিরো হয়। টেম্পারেচার কাকে মেজার করে? সরি, ইন্টারনাল এনার্জি কিসের ফাংশন? টেম্পারেচারের ফাংশন। তাই ডেল্টা টি যদি জিরো হয় ডেল্টা ইউ ও জিরো। আমরা করেছি ইকুয়েশন হয় পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেটা বয়েলস ল বলেছিলাম। যেহেতু ডেল্টা টি জিরো ডেল্টা ইউ জিরো, তাই ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ডাব্লিউ। ডেল্টা ইউটা জিরো হয়ে গেছে। ক্লিয়ার সবার? Adiabatic প্রসেসের ডেফিনেশন হচ্ছে there is no exchange of heat between system and surroundings, তাহলে ডেল্টা কিউ জিরো। ইকুয়েশন হচ্ছে p v টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ডেল্টা ইউ হবে, যেহেতু ডেল্টা কিউ জিরো হয়েছে, এখানে দেখো ডেল্টা কিউ জিরো হলে ডেল্টা ইউ হবে মাইনাস ডেল্টা ডাব্লিউ। ক্লিয়ার? এবার যা লেখা আছে তাহলে এগুলো জেনারেল। কি জেনারেল? ডেল্টা ইউ এর ফর্মুলা হয় এন সিভি ডেল্টা টি ইরেসপেক্টিভ অফ প্রসেসেস। ক্লিয়ার? আচ্ছা, ডেল্টা কিউ এর ফর্মুলা হয় এন সিপি ডেল্টা টি যখন প্রেসার কনস্ট্যান্ট, যখন ভলিউম কনস্ট্যান্ট এন সিভি ডেল্টা টি। এবং আমি অঙ্ক করে দেখিয়েছিলাম লেটেন্ট হিট হলে এমএল হয়। এই পার্টে আমাদের এখনকার পার্টে লেটেন্ট হিট লাগবে না বলে আমি এটাকে কেটে দিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? সিভি ফর্মুলা হয় এফ বাই টু আর, সব করানো, এগুলো সব মনে রাখতে হবে বাবা, ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস ওয়ান, আগের দিন করে দেখিয়েছি। সিপির ফর্মুলা হয় সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর হয়, সেখান থেকে সিপি হয় আর কমন নিয়ে 1 প্লাস এফ বাই টু। এফ মানে ডিগ্রিজ অফ ফ্রিডম, মোনোঅ্যাটমিকে 3 হয়, ডায়াটমিকে 5 হয়, পলিঅ্যাটমিকে 6 হয়। পলিঅ্যাটমিক লাগবে না বলে আমি এখানে লিখিনি। আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, এখানে লিখে দিচ্ছি, গামার ফর্মুলা হয় 1 প্লাস 2 বাই এফ। ক্লিয়ার সবার? এবং আগের একদম প্রথমের দিকের ক্লাসে দেখিয়েছিলাম সাইক্লিক প্রসেস হলে স্টেট ফাংশন হিসাবে বলেছিলাম একদম প্রথমের দিকের ক্লাসে, সাইক্লিক প্রসেস হলে তার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কত হবে? জিরো। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হতে চলেছে আজকের ক্লাসে, এটা ভুললে মুশকিলে পড়বে। ক্লিয়ার সবার? তো আমি এখনো পর্যন্ত কিচ্ছু শুরু করিনি,
আজকে আগে বললাম কি আমরা পড়েছি, এই জিনিসগুলো আমরা সবাই জানি কিনা। যদি কারোর এখানে কোনো জায়গায় ডাউট থাকে তাহলে আগের ভিডিও দেখো, সেখান থেকে তোমরা এর অ্যান্সার পেয়ে যাবে। চলো এবার আমরা যাচ্ছি আজকের পড়াশোনায়। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। প্রথম কোশ্চেন হচ্ছে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স পড়বো কেন, তাই না? দেখো, ফার্স্ট ল কিছু ড্রব্যাক আছে বলেই না সেকেন্ড ল এসছে, তাই না? কি মনে হয়? তাহলে তাহলে প্রথমে দেখো লিমিটেশনস অফ ফার্স্ট ল অফ থার্মোডি, লিমিটেশন অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ভালো করে বুঝবে সবাই, খুব সুন্দর কনসেপ্ট। তাহলে আমি এখন যে লিমিটেশন গুলো তোমাকে বলতে চলেছি সেই লিমিটেশন গুলোই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স শিখে যাওয়ার পর সলভ হয়ে যাবে, হ্যাঁ কি নয়? দেখা যাবে। আমি এই লিমিটেশন এখন তোমাকে বলবো, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়, মনে রাখবে, লিখতে হবে। যখন আমি সেকেন্ড ল পড়াবো, সেকেন্ড ল পড়ার পর তোমরা ব্যাকে এসে এগুলোকে আবার মনে করবে, দেখবে এগুলোর অ্যান্সার পাওয়া গেল কিনা। চলো আগে লিখে নাও, একসাথে বোঝাবো। নাম্বার 1, it does not indicate the direction of transfer of heat, the direction of transfer of heat। আচ্ছা, এবার তোমার কোশ্চেন স্যারের মানে কি বোঝান, বলি ভালো করে শুনুন। আচ্ছা, ফার্স্ট ল কি বলেছিল আমাদেরকে? ফার্স্ট ল বলেছিল যদি আমরা হিট দিই ডেল্টা কিউ, এনার্জি দিই ডেল্টা কিউ, তাহলে এটা দুটো ভাবে ইউজ হবে। খানিকটা পোরশন তার ইন্টারনাল এনার্জিকে রাইজ করবে, আর খানিকটা পোরশন ওয়ার্ক ডান করবে, হ্যাঁ কি নয়? এখানে কি কোথাও বলা আছে যে হিট এনার্জি কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে? কোথাও কি বলা আছে? কিন্তু আমরা জানি অলরেডি। আবার বলছি, এখানে কি কোথাও বলা আছে যে হিট এনার্জি কোথা থেকে কোথায় যাবে? কিন্তু আমরা জানি, এটা কি জানি? আমরা জানি জেনারেলি। কেন আমি জেনারেলি টার্মটা ইউজ করলাম, খুব ইম্পর্টেন্ট, পরে কিন্তু বুঝতে পারবে। জেনারেলি হিট ট্রান্সফার হয় কোথা থেকে কোথায়? কোথা থেকে কোথায়? হট থেকে কোল্ড বডি, একদম। কিন্তু ফার্স্ট লতে এরকম কি কোনো স্টেটমেন্ট ইউজ করেছে? তাহলে এটাকে আমি বলতে পারি ইট ডাজ নট ইন্ডিকেট দ্য ডাইরেকশন অফ ট্রান্সফার অফ হিট। হিট কোথা থেকে কোথায় যায় তার ডাইরেকশন সম্পর্কে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিছুই বলেনি। বলো বুঝলে? আচ্ছা, এবার একটু আমি কথা বলি। তো আমরা এক্ষুনি বললাম, আমরা কমন সেন্স ইউজ করলাম। কমন সেন্স ইউজ করে আমরা কি পেলাম বলো? হিট কোথা থেকে কোথায় যায় এক্ষুনি তোমরা বললে? বলো, হ্যাঁ বল। হাই থেকে হট বডি থেকে কোল্ড বডি, বা হাই থেকে লো টেম্পারেচারের দিকে, একদম হট বডি টু কোল্ড বডি। আচ্ছা, সব সময় কি তাই যায়? অ্যান্সার না, সেটাও সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলবে। ক্লিয়ার আইডিয়া? এবার কি হবে সেটা যতক্ষণ না তুমি সেকেন্ড ল শিখছো ততক্ষণ বুঝতে পারবে না, বাট মাথায় রাখবে হিট জেনারেলি কথাটার মানে ম্যাক্সিমাম কেসে, নরমালি হাই থেকে লোতে যায়, বাট আমি কিছু করে লো থেকে হাইতেও পাঠাতে পারি। কিভাবে হবে
সেটা আস্তে আস্তে দেখবে। বলো ফার্স্ট পয়েন্টের মানে ক্লিয়ার কিনা? সেকেন্ড পয়েন্ট 2 নম্বর পয়েন্ট আগে লিখে নাও, আবার বোঝাবো পরে। 2 নম্বর পয়েন্ট বলছে ইট ডাজ নট টেল এনিথিং, ইট ডাজ নট টেল anything about the conditions under which sorry, heat can be converted into mechanical work। এটা লিখে নাও, একটু ডিফিকাল্ট, এটা বোঝাবো, চিন্তা নেই। কি বলছে আবার বলি, এটা বলছে it does not tell anything about the conditions under which heat can be converted into mechanical work। স্যার এর মানে কি বলবো? আচ্ছা, ভালো করে শুনবে, একদম সহজ জিনিস। তোমার হাতে একটা পাথর আছে, কি আছে? পাথর আছে। পাথরটাকে সারফেসের উপর গড়িয়ে দাও, তাহলে কি হবে? পাথরটা গড়াতে গড়াতে খানিকটা দূর গিয়ে থেমে যাবে। আচ্ছা, তাহলে যে পাথরটাকে গড়িয়ে দিলে পাথরটার মধ্যে কি এনার্জি আছে? কাইনেটিক এনার্জি আছে। তাহলে পাথরটা খানিকটা দূরে গিয়ে দাঁড়িয়ে গেল, কেন দাঁড়িয়ে গেল? ফ্রিকশনের জন্য। ভেরি গুড, এই ফ্রিকশনের জন্য। আচ্ছা ভালো করে বোঝো, দেখো ভুল কিরকম হচ্ছে। ভুল নয়, তোমরা ঠিক বলছো একদম। আমি আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। আবার বলছি ভালো করে শুনবে। আমি পাথরটাকে গড়িয়ে দিলাম, পাথরটার মধ্যে কি আছে বললে তোমরা? বলো সবাই আবার। কাইনেটিক এনার্জি। পাথরটা দাঁড়িয়ে গেল, কেন দাঁড়ালো? বলো, ঠিক বলছিলে? আবার ফ্রিকশনের জন্য। আচ্ছা, ফ্রিকশন কি এনার্জি? ভেরি গুড, দ্যাটস দ্য কনসেপ্ট। এই যে এবার ঠিক বলেছো। তাহলে ওই ফ্রিকশনটা ওর কাইনেটিক এনার্জিকে কিসে কনভার্ট করছে? হিট এনার্জিতে, হ্যাঁ কি নয়? আর কেউ একজন তোমাদের বললে ফ্রিকশন পোটেনশিয়াল এনার্জি। না বাবা, ফ্রিকশন পোটেনশিয়াল এনার্জি নয়, কখনোই নয়, তাই না? কখনোই নয়। পোটেনশিয়াল এনার্জি হতে গেলে কনজারভেটিভ হতে হবে, ফ্রিকশন নন কনজারভেটিভ। বলেছিলাম না, মনে হচ্ছে একদম প্রথমের দিকে ওয়ার্ক পাওয়ার এনার্জির কনসেপ্ট। যাই হোক, তাহলে ব্যাক করে আসো। তাহলে আমি যে গড়িয়ে দিলাম, এই কাইনেটিক এনার্জিটা ওই পাথরটাকে ওয়ার্ক ডান করালো। ওই ওয়ার্ক ডানটা কিসে কনভার্ট হলো? হিট এনার্জিতে। বলো এত অব্দি সবার ক্লিয়ার কিনা? এটা খুব ইজি। পাথরটা কাইনেটিক এনার্জিটাকে ওয়ার্ক ডান করালো, ওয়ার্ক ডানটা হিট এনার্জিতে কনভার্ট হলো। এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, এটা তো সহজ জিনিস, যেটা বোঝালাম একটু। এবার ভাবো, এই হিটটা কি ওয়ার্কে কনভার্ট হতে পারে? রে, এই হিটটা এবার মানে উল্টোটা, বুঝতে পারছিস? এই হিটটা কি ওয়ার্কে কনভার্ট হতে পারে? ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স এরকম কোনো কথা বলেছে?
না, কেউ এক এক করে বলি। কেউ একজন বলি স্টিম ইঞ্জিন, ওটা ইঞ্জিনের কনসেপ্ট, আমি এখন ইঞ্জিন পড়াইনি, ইঞ্জিন হচ্ছে সেকেন্ড লর পার্ট। বোঝা গেছে? তাহলে ফার্স্ট ল থেকে আমরা জানি ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এখানে দেখলাম কাইনেটিক এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হলো। এই হিটটা ঠিক মানে এইটা হলো, ভালো করে দেখ, কাইনেটিক এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হলো। এই হিটটা কি আবার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হতে পারে? সেরকম কোনো কথা ফার্স্ট ল কি বলেছে? তাহলে এটা সেকেন্ড ল বলবে, তারই নাম ইঞ্জিন হবে। যাই হোক, it does not tell anything about the conditions under which heat can be converted into mechanical work. বলো সবার ক্লিয়ার কিনা? থার্ড পয়েন্ট বুঝলাম। থার্ড পয়েন্টটা অনেকে ভাবে সেকেন্ড আর থার্ড প্রায় গায়ে গায়ে, হ্যাঁ, কিন্তু ভালো করে বুঝলে বুঝবে থার্ড আর সেকেন্ড আর থার্ড আলাদা আলাদা পয়েন্ট। থার্ড পয়েন্ট বলছে it does not indicate the extent to which heat energy can be converted into mechanical work continuously। আগে ভালো করে বোঝ। সেকেন্ড পয়েন্টটা বলছে হিট থেকে ওয়ার্ক ডানে কনভার্সন সম্ভব কিনা তার কোনো কন্ডিশন ফার্স্ট ল বলে না। ক্লিয়ার? থার্ড ল বলছে পুরো হিটটাই কি ওয়ার্ক ডানে কনভার্ট হবে, অর তার 10% হবে, 20% হবে, 90% হবে। তাহলে এটাকে কি আমরা বলতে পারি এক্সটেন্ট? তাই থার্ড স্টেটমেন্ট বলছে কতটা কনভার্ট হবে। ইট ডাজ নট ইন্ডিকেট দ্য এক্সটেন্ট টু হুইচ হিট এনার্জি ক্যান বি কনভার্টেড ইনটু মেকানিক্যাল ওয়ার্ক কন্টিনিউয়াসলি। যদি পুরো হিটটাই ওয়ার্ক ডানে কনভার্ট হয়ে যায় তাহলে তাকে আমরা বলবো 100% এফিশিয়েন্ট ইঞ্জিন। ছোটবেলায় পড়েছিস, সেটা কি সম্ভব? তাহলে বুঝতে পেরেছিস থার্ড পয়েন্টটা এফিশিয়েন্সির গল্পকে বোঝাচ্ছে। আচ্ছা, তোদের কোনো আইডিয়া আছে? আমি তাহলে এই যে গল্পগুলো হলো, এটা কে সলভ করবে এক্ষুনি বলে দিলাম খানিকক্ষণ আগে। সেকেন্ড ল তো সলভ করবে। এবার আমরা যেটা মেন করবো সেকেন্ড ল কি, ইঞ্জিন। সেকেন্ড ল ইঞ্জিন একদম গায়ে গায়ে, হ্যাঁ, একসাথে করবো। ইঞ্জিন আমরা কি কি ইঞ্জিন জানি, কোনো আইডিয়া আছে? পেট্রোল ডিজেল। তোদের কোনো আইডিয়া আছে পেট্রোল ডিজেলের এফিশিয়েন্সি কত হয়? এটা জানার দরকার নেই, বাট আমি কথা উঠলো বলে তোদেরকে বলছি। পেট্রোল আর ডিজেলের এফিশিয়েন্সিকে ইটা দিয়ে ডিনোট করে। ইটা, এটা তোমরা পড়েছো, আমি একটা ক্লাস নিয়েছিলাম, কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি এরকম হয়, তাই না? এনটাকে বাড়িয়ে দেওয়া হয়, কিছু করার নেই, একই নোটেশন মনে রাখতে হবে। ইটা মানে হচ্ছে এফিশিয়েন্সি। ক্লিয়ার? কেউ জানিস পেট্রোল বা ডিজেলের এফিশিয়েন্সি কত? কোনো আইডিয়া আছে?
26%। হ্যাঁ, কাছাকাছি লিখেছিস 26%। আর ডিজেলের বলেছিলিস 40% রাফলি। তাহলে তোরা কি সবাই বুঝতে পেরেছিস থার্ড পয়েন্টার কনসেপ্ট কি? তো এই হলো লিমিটেশনস অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। এই তিনটে পয়েন্ট তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? মুছে দিলাম। চলো এবার আমরা যেটা করব, আগে ওটা করব, তারপরে সেকেন্ড লয়ে যাব। হেডিং দাও হিট ইঞ্জিন। এগুলো করে তারপর আমরা সেকেন্ড লতে যাব। ঠিক আছে বাবা? আচ্ছা শোন, তোরা এক্ষুনি বললি হিট মানে সেকেন্ড পয়েন্ট, যেটা আমরা লিমিটেশনস অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর সেকেন্ড পয়েন্টটা দেখলাম। সেকেন্ড পয়েন্টে আমাকে বল হিট কিসে কনভার্ট হওয়ার কথা ছিল? মেকানিক্যাল ওয়ার্ক। হিট মেকানিক্যাল ওয়ার্কে কনভার্ট হওয়ার কথা ছিল। তো কোশ্চেন হচ্ছে কে করে? হিট মেকানিক্যাল ওয়ার্কে যে কনভার্ট হবে তার জন্য তো একটা ডিভাইস দরকার। কি রে? কে করে? হিট ইঞ্জিন করে। তাহলে ডেফিনেশনটা আমি লিখছি, দেখ বুঝতে পারলি কিনা এবারে। ডেফিনেশন হচ্ছে ইট ইজ আ ডিভাইস, which converts continuously heat energy into mechanical work done in a cyclic process. কি প্রসেস? সাইক্লিক প্রসেস। বল হিট ইঞ্জিনের ডেফিনেশন ক্লিয়ার কিনা? ভালো করে শুনি, প্রত্যেকটা ওয়ার্ড ধরবি। এইটা বাদ দিয়ে বাকি ক্লিয়ার একদম? এটাই তো সেকেন্ড পয়েন্টটা ছিল না? তাহলে হট করে কথা এলো সাইক্লিক প্রসেস কোথা থেকে এলো? যাই হোক, আস্তে আস্তে সব বুঝতে পারবে। তাহলে আপাতত এইটুকুনি মনে রাখ, হিট ইঞ্জিন হতে গেলে প্রসেসটাকে কি হতে হবে? তোদের মনে পড়ে আজকে যখন ক্লাস শুরু হয়েছিল একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলাম, একদম এই কোণায় লিখেছিলাম, এই কোণাটায় লেখা ছিল। কি লেখা ছিল? তাহলে হিট ইঞ্জিনের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত, কে বলবে? এত অবধি সবার ক্লিয়ার? একটা কোশ্চেন চলে এলো, স্যার সাইক্লিক প্রসেসটা কেন, তাই না? তাই তো? চল এবার আমরা ইঞ্জিনের বেসিক কনসেপ্ট আমরা একটু করব। আগে প্রথমে দেখবো ইঞ্জিন কেমন হয়। তোমার সামনে মাথাতে পরিষ্কার ছবি তৈরি হবে ইঞ্জিন কিভাবে কাজ করে। একটু ধৈর্য ধরো, এক এক করে দেখাবো। তো আগে প্রথমে করো ইঞ্জিনের ছবি আমরা এইভাবে আঁকি। কিরকম আঁকবো দেখো। এইটাকে বলা হয় সোর্স, এর টেম্পারেচার T1 আছে। এরকম একটা গোল দেওয়া হয়, তারপর আবার নিচে একটা এরকম করা হয়। এটাকে বলে সিঙ্ক।
এর টেম্পারেচার T2 বুঝছে? এরকম ছবি হয়। চিন্তা নেই, বলেছি সব বোঝাবো, আগে আঁকতে থাকো একটা একটা করে। সোর্স থেকে এই ইঞ্জিন, এটা ইঞ্জিন, ইঞ্জিনের ভেতর কি থাকে? ওয়ার্কিং সাবস্টেন্স। কি থাকে? কি থাকে? লিখে দিন WS, WS ওয়ার্কিং সাবস্টেন্স। এটা গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে, যা ইচ্ছা আমরা গ্যাস ধরেই করব। ক্লিয়ার? কি করবে বা সেটা তুমি দেখতে পাবে, একদম পরিষ্কার মাথায় ছবি আসবে। এখন আপাতত ওয়ার্কিং সাবস্টেন্স কিভাবে কি করছে এখন ক্লিয়ার নয়, জাস্ট আগে বেসিকটা বুঝে নাও, তারপর সব আসবে ভেতরে। এটা ওয়ার্কিং সাবস্টেন্স। ও কি করে? ও সোর্স থেকে Q1 হিট নেয়। কত হিট নিল? Q1 হিট নেয়, নিয়ে ওয়ার্ক ডান করে। নিয়ে কি করে? কি করে? ওয়ার্ক ডান করে, W করে, W। কিভাবে করে পরের কথা। আর বাকি হিটটা রিজেক্ট করে দেয় সিঙ্কে। কত হিট রিজেক্ট করে? Q2। তাহলে কে বলবে? Q1 নিল, Q2 রিজেক্ট করলো, তাহলে ওয়ার্ক ডান কত করলো? সিম্পল থিং, সিম্পল থিং। এত অবধি ক্লিয়ার কিনা সবাই বলো আগে। আচ্ছা, এবার তোমার মাথায় কোশ্চেন আসছে, স্যার এই কাজটা হয় কিভাবে, তাই না? তো এর জন্য অনেক কিছু জানতে হবে আগে। চলো এক এক করে জানবো। নাম বলবে, এক একটা নাম। এই সোর্সের আরেক নাম লিখে রাখবে, এর নাম হিট রিজার্ভার। হিট রিজার্ভার, হিট রিজার্ভার অফ ইনফাইনাইট থার্মাল ক্যাপাসিটি। লিখে নাও, সব বলবো, লিখে নাও আগে। আচ্ছা, তার মানে কি? T1 টার মানে কি? T1 টাকে বলা হচ্ছে হিট রিজার্ভার অফ ইনফাইনাইট থার্মাল ক্যাপাসিটি। এর মানে কি? সহজ কথা, ভালো করে শুনো। তোমরা সরি, তোমরা ছোটবেলায় জিওগ্রাফিতে পড়েছো মনে হয়, নাকি বেসিক সায়েন্সে পড়েছিলে? কতটা জল আছে আর কতটা ল্যান্ড আছে? ছিল না? বলো। 3 টাইমস ওয়াটার আর 1 টাইমস ল্যান্ড, তাই ছিল না? আচ্ছা, তো তুমি পড়ে ভালো করে পড়েছো, এবার দীঘায় বেড়াতে গেছো, ঠিক আছে? তো গিয়ে ওখানে সমুদ্র থেকে 2 বালতি জল তুলে বাড়িতে নিয়ে এসছো। এবার যখন টিচার পড়াতে এসছে পরের দিন, কি তুমি বলেছো যে এবার জল আছে 3 মাইনাস 2 বালতি জল? কি হয়? কি তুমি যদি 2 বালতি জল সমুদ্র থেকে নিয়ে চলে আসো, তাহলে কি সমুদ্রে জলের পরিমাণ কমে যাবে? এটাকেই বলা হয় ইনফাইনাইট থার্মাল ক্যাপাসিটি। এটাকে কি বলে? কি বলে? ইনফাইনাইট থার্মাল ক্যাপাসিটি। মানে এখান থেকে Q1 নিয়ে নিলেও এর টেম্পারেচার T1 ই থাকবে। বলো ক্লিয়ার কিনা? তাই বলে হিট রিজার্ভার। রিজার্ভার মানে বুঝতে পারছো তো, ইনফাইনাইট থার্মাল ক্যাপাসিটি। সিমিলারলি এটাকে বলা হয়, এটাকে বলা হয় হিট রিজার্ভার। হিট রিজার্ভার, এক মিনিট আরেকটা কথা একটু বলে নিই, অফ ইনফাইনাইট থার্মাল ক্যাপাসিটি। হিট রিজার্ভার এখানে লিখে দাও,
হট, এইভাবে লিখো হট বডি। কেউ কেউ এটাকে কি বলে, কেউ কেউ এটাকে কি বলে বলো, হট বডি। আর এটা হচ্ছে হিট রিজার্ভার, একই কথা, অফ ইনফাইনাইট থার্মাল ক্যাপাসিটি at lower temperature, lower temperature। তাহলে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা শিখে গেলে, T1 এর ভ্যালু সব সময় T2 থেকে কি হবে, বড় হবে। এটা সব সময় বাবা, এটা সব সময় T1 এর ভ্যালু সব সময় T2 থেকে বড় হবে। ক্লিয়ার এত অবধি সবার? আচ্ছা, এগো এগো হ্যাঁ বলো। একদম ভেরি গুড। হিট কোথা থেকে কোথায় ফ্লো করে? জেনারেলি বলেছিলাম না, জেনারেলি হিট ফ্লো করে, বলো হচ্ছে হচ্ছে মিলেছে। আচ্ছা, কেউ 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 এক লোয়ার টেম্পারেচার বলে এটাকে বলে, এটাকে বলে কি বলবে, কি বলবে বলো না, কোল্ড বডি। তোমাদের মাথায় কি এসব আসছে নাকি? এখানে বরফ পড়ছে নাকি? না, এটাও যথেষ্ট গরম, কিন্তু এটা অনেক বেশি গরম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি এর জন্য, শোনো, এবার ফিল হবে। তোমরা সিনেমায় স্টিম ইঞ্জিন দেখেছো? স্টিম ইঞ্জিন সিনেমাতে দেখেছো, রিয়েল লাইফে হয়তো দেখোনি। আচ্ছা, সেখানে একটা লোক থাকে, যে লোকটা কয়লা তুলে একটা জায়গায় ফেলে, দেখেছো? ওই যেখানে ফেলছে ওইখানে কয়লাটা পুড়ে হিট তৈরি হচ্ছে, ওই জায়গার টেম্পারেচার হচ্ছে T1। বলো বুঝলে কিনা? ওখান থেকে Q1 হিট নিচ্ছে। কত হিট নিচ্ছে? Q1 হিট নিয়ে কোথায় যাচ্ছে? সিস্টেমে। আপাতত সিস্টেম, আমি সিস্টেমটাকেও এক্সপ্লেন করব একটু বাদে। আপাতত সিস্টেমে যাচ্ছে, ওই সিস্টেম চাকাটাকে ঘোরাচ্ছে। আপাতত ভাবো, আমি এটার ভেতরেও যাব, কিভাবে ঘোরাচ্ছে সেটাও দেখাবো। ওই সিস্টেম চাকাটাকে ঘোরাচ্ছে, ঘুরিয়ে বাকি হিটটা রিজেক্ট করে দিচ্ছে, যেটা স্টিম ইঞ্জিনের ওপর দিয়ে ধোঁয়া আকারে বেরোয়। তাহলে তোমরা আমাকে বলো, যে ধোঁয়াটা বেরোয়, যে ধোঁয়াটা বেরোয়, এক মিনিট, তোরা দেখতে পাচ্ছিস না ব্লার হয়ে গেছে রে? তাহলে ওই যে ধোঁয়াটা বেরোচ্ছে, তোর কি মনে হয় ওই ধোঁয়াটা ঠান্ডা না গরম? গরম। কিন্তু কিন্তু এর কম্পেয়ারে এটা কম, তাই এর নাম লোয়ার টেম্পারেচার কোল্ড বডি বলে, কোল্ড বডি বলে। ক্লিয়ার? আচ্ছা, আমরা হাত ধুই না, বেসিনে হাত ধুই না? হাত ধোয়ার পর জলটা যেখানে যায়, রিজেক্টেড পার্টটা, তার নাম কি? বেসিনকে কি বলে? সিঙ্ক বলে না? সিঙ্ক, এই দেখো সিঙ্ক। ক্লিয়ার এত অবধি? এবার একটু গাড়ির ক্ষেত্রে বলি, পেট্রোল গাড়ি ডিজেল গাড়ির গল্প বলি। পেট্রোল গাড়ি ডিজেল গাড়ির ক্ষেত্রে এই সোর্সটা একদম ভেতরে থাকে, এটা দেখা যায় না। ওখানে ড্রপলেট করে ইয়ে আসে, কি বলে, অয়েল আসে, পেট্রোল বা ডিজেল, স্পার্ক প্লাগ থেকে ওটাকে বার্ন করে এনার্জি তৈরি করে, ওটা দেখা যায় না। ক্লিয়ার? ওটা যে বার্ন করলো, হিট তৈরি হলো, ওটা ওয়ার্কিং সাবস্টেন্সে গেল, ওটা ওয়ার্ক ডান করলো, কিভাবে করলো পরের কথা সেটাও দেখাবো।
করে বাকিটা রিজেক্ট হয় যেটা দিয়ে, তার নাম সাইলেন্সার পাইপ, তাই না? হ্যাঁ, স্পার্ক প্লাগ বলে এটাকে। যাদের বাড়িতে গাড়ি আছে, বাইক আছে, যাদের জিজ্ঞাসা করবে স্পার্ক প্লাগ, খুব খারাপ হয় স্পার্ক প্লাগ। বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার? খানিকটা ক্লিয়ার, ইঞ্জিন খানিকটা ক্লিয়ার, আর একটু ভালো ক্লিয়ার হবে, বুঝবো? বুঝবো এটা? এবার অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখ। তোরা আগে আমায় কতগুলো কথা বলবি। টাকা, এটা কে রে? এটা কে? সিস্টেম, সিস্টেম, সিস্টেম। আচ্ছা, যদি সিস্টেমে হিট দিই, আগে ফিল করে নে, তারপর এখানে জয়েন করব। সিস্টেমে হিট দিই, সরি, যদি সিস্টেমে হিট দিই, তাহলে মলিকিউলস গুলোর ভাইব্রেশন বাড়ে না কমে? বাড়বে। তাহলে পিস্টন বাবাজি কোন দিকে উঠবে? ওপরের দিকে। যদি হিট নিয়ে নি, বললাম যদি হিট নিয়ে নি, তাহলে মলিকিউলসের ভাইব্রেশন কমবে না বাড়বে? তাহলে পিস্টন কোন দিকে মুভ করবে? নিচের দিকে। তাহলে যেখানে শুরু করেছিল সেখানে ব্যাক করলো। এটাকে বলে একটা সাইকেল। কি বলে? একটা সাইকেল। ক্লিয়ার এত অবধি? এবার এই হচ্ছে অ্যাকচুয়াল ছবি, দেখ ফিল হলো কিনা। এই হচ্ছে গাড়ির চাকা, চাকার সাথে গিয়ার দিয়ে, এটা গিয়ার, এবার গিয়ার পড়াতে হবে, সেগুলো পরে পড়বি, গিয়ার নিয়ে এখন কথা বলছি না। গিয়ার দিয়ে এই পিস্টনের সাথে লাগানো থাকে। ক্লিয়ার? এবার দেখ, যেই এখান থেকেও কি করবে, কত হিট আসবে? Q1। যেই Q1 আসবে, এই পিস্টনে হিট ঢুকবে, এখানে হিট ঢুকবে, ঢোকা মানে পিস্টন সামনের দিকে এগোবে, হ্যাঁ কি নয়? এক্সপান্ড হবে তো? যেই এক্সপান্ড হবে এটা ঘুরবে। ক্লিয়ার? যেই হিট রিজেক্ট করবে, কত রিজেক্ট করবে? Q2। আবার পিস্টন আগের জায়গায় ব্যাক করবে, হ্যাঁ কি নয়? এটা হলো একটা সাইকেল। আবার হিট দেবে, আবার পিস্টন এগোবে, আবার হিট রিজেক্ট করবে, আবার পিস্টন আগের জায়গায় ফিরবে। এই হলো সাইক্লিক প্রসেসের মানে। এইভাবে সিস্টেম কানেক্টেড থাকে। এই জায়গায় কিভাবে কানেকশন হয়, এটা তোমরা এরপরে বড় হয়ে পড়াশোনা করবে, বাট আমি আশা করব বেসিক পার্ট ক্লিয়ার হয়েছে তোমাদের। ক্লিয়ার? স্টিম ইঞ্জিন কেন, পেট্রোল ইঞ্জিন এইভাবেই চলে রে বাবা, সব এভাবেই চলে। ক্লিয়ার? এটা হলো বেসিক ইয়ে। তোরা শুনেছিস হয়তো, তোরা শুনে থাকবে, অনেকেই শুনে থাকবে। এখানে ইঞ্জিনের বলে অনেকগুলো সিলিন্ডার, বলে 3 সিলিন্ডার 4 সিলিন্ডার, শুনিসনি? বলে বলে, হ্যাঁ, কেউ কেউ তো শুনেছিস। ইঞ্জিনের স্পেসিফিকেশন,
আরে মোবাইলের স্পেসিফিকেশন তো বুঝিস, আমার থেকে ভালো বুঝিস তাই না? কি রে, তো মোবাইল যেমন যারা গাড়ি নিয়ে চর্চা করে তাদের ক্ষেত্রে দেখবি গাড়িতে ইঞ্জিনের ভলিউম, ইঞ্জিনের ক্যাপাসিটি বলা হয় সিসিতে। শুনিসনি কোনোদিনও? 1000 সিসি ইঞ্জিন শুনিসনি? তা সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার না? তাহলে তো ভলিউমের ইউনিট তাই না? এটাই তো ভলিউমের গল্প হচ্ছে, বুঝতে পারছিস কিছু? যাই হোক, সেগুলো আবার পরে আস্তে আস্তে বুঝবি। তো দ্যাটস অল, এই হলো আমাদের বেসিক কনসেপ্ট। মুছলাম আমি এটা এখানটা। এবার শোন তাহলে আমরা আবার আগের ছবিতে যাচ্ছি। এই ছবিটা আমি এক্সট্রা করেছিলাম, ঠিক আছে? এটা ভাবার কোনো দরকার নেই, তোমরা এই ছবিটা মনে রাখবে শুধু, এই ছবিটা মনে রাখবে শুধু। ক্লিয়ার? আচ্ছা শুনবে এবার, আমরা ইঞ্জিন ইউজ করি কারণ কতটা ওয়ার্ক ডান পাবো তার উপর ডিপেন্ড করে। ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা পেয়ে গেছিলাম এক্ষুনি, Q1 - Q2। তো এটাকে বলা হয় এফিশিয়েন্সি। এই তোদের কাছে এবার ক্লিয়ার কিনা বল, সাইক্লিক প্রসেস কিভাবে হলো? ক্লিয়ার? সাইক্লিক প্রসেস হলে ডেল্টা ইউ 0 হবে, এটা ক্লিয়ার? চলে এবারে এফিশিয়েন্সির ফর্মুলা হচ্ছে ওয়ার্ক ইনপুট ওয়ার্ক আউটপুট বাই, না ওয়ার্ক নয়, এখানে ইনপুট কে আসছে? Q1 না? তাহলে হবে হিট ইনপুট। ওয়ার্ক আউটপুট কত বাবা? ওয়ার্ক আউটপুট কত? Q1 - Q2। হিট ইনপুট কত? Q1। তাহলে একটু ভালোভাবে যদি লিখি তাহলে এফিশিয়েন্সি কি হবে? 1 - Q2 বাই Q1। ইম্পর্টেন্ট ফর্মুলা করে রাখবে সবার। এত অবধি ক্লিয়ার কিনা সবাই বলে ফেলো। একদম পরিষ্কার? আচ্ছা Q2 টা কোথায় যাচ্ছে? Q2 টা কোথায় যাচ্ছে? সিঙ্কে যাচ্ছে। Q2 গেলে সিঙ্কের টেম্পারেচার বেড়ে যাবে তো? কি বলছিস, বাড়বে কি বাড়বে না? ভেরি গুড। কেন বাড়বে না? ইনফাইনাইট থার্মাল ক্যাপাসিটি। সবার ক্লিয়ার? চলো মজা দেখ। সেকেন্ড ল, আমি সেকেন্ড ল এক্ষুনি দেখাবো, বাট তার আগে কিছু কনসেপ্ট দেবো, ভালো কনসেপ্ট। এটা মুছবো, উপরেরটা মুছে দিই। সেকেন্ড ল এক্ষুনি শেখাবো, বাট তার আগে কিছু ভালো কনসেপ্ট শেখাবো। বলবো? ছোটবেলায় পড়েছি সেগুলো। এফিশিয়েন্সি অফ যে কোনো জিনিস 100% হয় কি হয় না? হয় না। তখন তোদের বলা হতো এফিশিয়েন্সি 100% কেন হয় না? তারা তখন তো লিখতিস ফ্রিকশনের জন্য ওয়্যার এন্ড টিয়ার হতো, এসব লিখতিস না? এসব লিখবি না এখানে। এবার এসব এখানে লিখবি না। এবার দেখ, এবার এক্সাক্ট অ্যান্সার পেতে চলেছিস। টাকা এফিশিয়েন্সি 1 মানে 100% মানে আমরা 1 বলতে পারি, কারণ সবকিছু পার্সেন্টেজে এক্সপ্রেস করা হয়। তাহলে ইনটু 100% হয়ে গেলে হয়ে যাবে 100%। কি রে? তাহলে এফিশিয়েন্সি কে 1 হতে গেলে কি হতে হবে রে? Q2 0 হতে হবে। ভেরি গুড। Q2 কে 0 হতে হবে। 1 - 0 বাই সামথিং 0, তাহলে 1 - 0 মানে 1। কি রে? আচ্ছা বলবি, এখন শুনে রাখ, পরে লিখবি। এখন শুনে রাখ, আমি লেখাবো একটু। এটাই হলো এর নাম, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। এর নাম কি? তাহলে মানে বোঝ, তার মানে বোঝ। Q2 টা কোথা দিয়ে বেরোয়? আমি গাড়ির ক্ষেত্রে বললাম, গাড়ি দিয়ে ভাব মাথায়। কোথা দিয়ে বেরোয়? সাইলেন্সার পাইপ দিয়ে। তাহলে এমন কোন ইঞ্জিন তৈরি করা সম্ভব যার সাইলেন্সার পাইপ নেই?
এবার তোদের মাথায় কাজ করছে, স্যার কে আছে সাইলেন্সার পাইপ ছাড়া, কে আছে বলে ফেলো। সাইকেল কি বলছিস, সাইকেলের কথা বলছিস? আরে এমনি চলে। আরে টোটো গুলো হয়েছে না, হ্যাঁ ব্যাটারি গাড়ি। তাই ব্যাটারি গাড়ির যে ইঞ্জিন তাকে ইঞ্জিন বলে না, বলে মোটর। কি রে, তাহলে এমন কোন ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যে, ভালো করে শুনবি, যে কোনো হিট রিজেক্ট করে না। বল ক্লিয়ার কিনা? এবার ঘুরিয়ে কথা বলবো, একই কথা আবার বলছি, দেখ বুঝতে পারলি কিনা। এত দিন আবার ক্লিয়ার বলবো। ব্যাটারি গাড়িতে হিট রিজেক্ট করে, ব্যাটারি গাড়িতে সাইলেন্সার পাইপ আছে। আর টোটো দেখিসনি বাড়ির পাশে? স্কুটিতে ডিজেলও আছে, ইয়েও আছে, এমনি আছে। স্কুটি কি সব স্কুটি কি ইয়ে নাকি? যে স্কুটি ব্যাটারিতে চলে সেই স্কুটি সাইলেন্সার পাইপ নাই, ঠিক আছে? আরে আমরা ব্যাটারি ব্যাটারি বলে চেঁচাচ্ছি কেন? তার কারণ তার পলিউশন কম, তাই না? নেই পলিউশন। আর পলিউশনটা কে করে? কিউ2ই তো পলিউশন করছে, তাই না? বুঝতে পারছিস কনসেপ্টগুলো মাথায় খেলছে? চ, তাহলে দেখ এক্ষুনি বললাম যেটা সেটাকে ঘুরিয়ে বলবো। তাহলে আমি কি বলতে পারি এমন কোন ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যে ইঞ্জিন যতটা হিট অ্যাবজর্ব করবে ততটাই ওয়ার্ক ডান করবে? বুঝলি না? আমি এক্ষুনি কি বললাম? এমন কোন হিট ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যার কিউ2 জিরো হবে। তাহলে যদি কিউ2 জিরো হয় তাহলে ডাব্লিউ কত হবে? কিউ1 হবে। তাহলে যতটা হিট অ্যাবজর্ব করবে ততটাই ওয়ার্ক ডান করবে। এটা পসিবল? এটাই এটাই সেকেন্ড ল অফ, বলে ফেল, থার্মোডাইনামিক্স। বল শিখেছিস কিনা? এবার লিখবো, চল লিখে ফেলি। হেডিং দে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা একটু বলে রাখি, শুনে রাখ, পরে কথা হবে, ইটার ফর্মুলা 1 মাইনাস কিউ2 বাই কিউ1। এত অবধি সবার ক্লিয়ার? পাশে লিখে রাখ, এটা হবে 1 মাইনাস টি2 বাই টি1। কিভাবে এলো কোশ্চেন মার্ক দিয়ে রাখ, যখন হবে শিখে যাবে। এখন লিখে রাখ যাতে পরে যখন হবে তখন রিলেট করতে পারিস। কোথা দিয়ে এলো, অনেক বড় ক্যালকুলেশন, যখন হবে দেখাবো। এখন লিখে রাখ, ক্লিয়ার এত অবধি? টিটা ছিল এই যে বাবা, আবার দেখে নাও, এটা টি1 ছিল, এই হিট, এই এটা মনে রাখবে, ছবি মনে রাখবে, ছবি ভুলবে না। এই যে ছবি ভুলবে না জীবনে কোনোদিন, এই ছবি ভুলবে না। এটা ইঞ্জিন, ক্লিয়ার বাবা? টি1 এর টেম্পারেচার টি2 থেকে বলো সব সময় বেশি। কেউ যদি বলে না বেশি নয়, তাহলে তুমি বলবে অঙ্ক ভুল আছে। কি বলবে? হ্যাঁ, কিন্তু আবার এরকম বলো না, এদিকে তাকাও। আবার এরকমও করতে পারে না, এদিকে তাকাও। হ্যাঁ এরকম করলে এটা কারেক্ট তো? কি রে, এইসব চালাকি করতে পারে, বাট জেনারেলি করবে না, আগেই বলে রাখছি। তো সব মাথায় রাখতে এইভাবে, সোর্সের টেম্পারেচার সিঙ্কের থেকে বেশি হবেই, কোনো এক্সেপশন নেই। ক্লিয়ার বাবা? চলো এবার সবকিছু আমি তোমাকে বোঝাবো। দেখো হেডিং কি দিলে? সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স।
সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স ওরকম ফার্স্ট লর মতো একটা নয়, কটা? দুটো। কটা? দুখানা। লিখে ফেলো, পরীক্ষায় দিলে দুটোই লিখতে হবে। হ্যাঁ, লেখো প্রথমের নাম কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। তোরা কেলভিন স্কেল, দুজন সায়েন্টিস্ট কেলভিনকে তো তোরা চিনিসই, কেলভিন টেম্পারেচার কি রে? আর প্ল্যাঙ্ক পড়েছিস, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মনে পড়ে প্রথম কেমিস্ট্রিতে মনে হয় বেশি পড়েছিস, তাই না? এইচ নিউ, ই এর ফর্মুলা এইচ নিউ। যাই হোক, তো লেখ, আমার বোঝানো হয়ে গেছে, দেখি ধরতে পারবি না। ইট ইজ, একটু ঘুরিয়ে বলা, হ্যাঁ, সহজ বলা নয়, ঘুরিয়ে বলা। ইট ইজ ইম্পসিবল টু construct an engine which will produce no effect other than extracting heat from a reservoir and performing an equivalent amount of work, এটা হলো কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট। ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট অ্যান ইঞ্জিন, তো আমি যেটা বলেছি সেটা আমি আঁকছি, দেখো। which will produce no effect other than extracting heat from a reservoir, তাহলে এটা T1 হিট নিল কত, Q1 কত হিট ছাড়লো, 0, তাহলে W is equal to Q1। বলো এটা হতে পারে কোনোদিনও? না স্যার। তাহলে একদম লেখার প্রথমে কি লিখেছি আমি? অত বলার কি আছে? ইট ইজ ইম্পসিবল, তাহলে এটা ইম্পসিবল। বলো শিখেছো কিনা? সিনেমা দেখেছিস বজরঙ্গি ভাইজান? তাতে একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, দেখেছিলিস? বাচ্চা মেয়েটাকে নিয়ে সলমান খান ওই পাকিস্তানে পৌঁছে দিয়ে আসছিল। সেখানে একটা জায়গা ছিল, একটা পুলিশ অফিসারের গাড়িতে লিফট নিয়েছিল। ওই লিফট নেওয়ার আগের দৃশ্যতে দেখাচ্ছে গাড়িটাকে খারাপ কিভাবে করবে, তো গাড়িটার সাইলেন্সার পাইপে একটা কলার দিয়ে দিয়েছিল। তাহলে গাড়িটা খানিকক্ষণ গেছে, সাইলেন্সার পাইপে কলা আটকে দিয়েছে, মানে Q2 বেরোচ্ছে, সাইলেন্সার পাইপ তো লম্বা হয় অনেক না, তা Q2 বেরোচ্ছে, বেরোতে খানিকটা দূর গিয়ে আটকে গেছে, তাহলে Q2 আর বেরোতে পারছে না। Q2 যেই বেরোতে পারবে না, ইঞ্জিন স্টপ হয়ে যাবে, নাকি নয়? সিম্পল থিং। তারপর সেটাকে যেই কলাটা বার করে নিল, ইঞ্জিনটা আবার চালু হয়ে গেল। বল শিখেছিস কিনা, আর ভুলবি? এবার লেখ, আরেকজন আছে, তার নাম ক্লসিয়াস স্টেটমেন্ট। একটু ছোট করে লিখো, না ধরাতে পারবো না, এটা বুঝবো। হয়েছে সবার? ক্লসিয়াস স্টেটমেন্ট, এটাও শেখানো, এটাও শিখিয়ে দিয়েছি। আচ্ছা শুনবি ভালো করে। হ্যাঁ রে, হিট কোথা থেকে কোথায় ফ্লো হয় আগে বুঝিয়ে নি, তারপর লেখাচ্ছি। কোথা থেকে কোথায় ফ্লো হয় এক্ষুনি বলেছিলিস।
না না, হিট কোথা থেকে কোথায় ফ্লো হয়? একদম হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে। এটা কি সব সময় হয় না? স্যার একটা ওয়ার্ড বলেছিল, কি বলেছিল? জেনারেলি। জেনারেলি এর এক্সেপশন আছে। এটাই ক্লসিয়াস স্টেটমেন্ট। কি বললাম? এটাই ক্লসিয়াস স্টেটমেন্ট। চল লিখে ফেলি, তারপর বুঝবো। ক্লসিয়াস স্টেটমেন্ট, এটা একজন সায়েন্টিস্টের নামে, ক্লসিয়াস স্টেটমেন্ট। দেখো, it is impossible for a self-acting machine. It is impossible for a self-acting machine. তাহলে তুই আটকাবি কোথায়? এই ওয়ার্ডটাতে না, সেলফ অ্যাক্টিং মেশিনটা কি জিনিস, তাই না? It is impossible for a self-acting machine, এটাকে আরেকটা ল্যাঙ্গুয়েজে বলছি, সব বোঝাবো, আগে লিখে নে। বলছে উইদাউট এনি এক্সটার্নাল এজেন্সি, উইদাউট এনি এক্সটার্নাল এজেন্সি, it is impossible for a self-acting machine to transfer heat from a body to another at higher temperature, হয়েছে সবার? এত অবধি আগে লিখে নে, তারপর বলছি, বোঝাবো সেকেন্ড ল। চলো ওপরটা মুছে দিলাম। দেখ আমরা কি জানি ভালো করে দেখ, এটা T1, এটা T2, কে বড় এই দুজনের মধ্যে? কে বড়? T1 greater than T2। আচ্ছা ভালো করে শোন, এই যে জিনিসটা ছিল, মনে পড়ে এখানে স্যার পিস্টন এঁকেছিল একটা, বা সিস্টেম এঁকেছিল, ওই সিস্টেমটা ওয়ার্ক ডান করছে, তাই তো নাকি? বাইরে থেকে কি ওয়ার্ক ডান করা হচ্ছে? একে বলে সেলফ অ্যাক্টিং মেশিন, নিজে থেকে ওয়ার্ক ডান করা। তাহলে আমরা যেটা করেছি, এদিকে তাকা, Q1 নিয়েছিল, Q2 দিয়েছিল, এই যেটা করেছি এটাকে কি বলে? এই যে ওয়ার্ক ডানটা করলো এটাকে কি বলে? ওয়ার্ক ডান বাই দা ইঞ্জিন, বলবো না, বাই দা সিস্টেম। একই কথা তো নাকি? একই কথা। যেটাকে আমরা কি ধরি, সাইন কি ধরি? এই পজিটিভ, ওয়ার্ক ডান বাই দা সিস্টেম মানে পজিটিভ। এটাকেই বলা হয় সেলফ অ্যাক্টিং মেশিন। আর যদি আমি বাইরে থেকে ওয়ার্ক ডান করি তাহলে সেটাকে বলবো ওয়ার্ক ডান অন দা সিস্টেম, ওটাকে বলবো নেগেটিভ, বা ওটাকে বলা হবে উইদাউট এনি এক্সটার্নাল এজেন্সি। এখানে কোনো এক্সটার্নাল এজেন্সি নেই, বাইরে থেকে ওয়ার্ক ডান করলে সেটাকে বলা হবে উইথ এক্সটার্নাল এজেন্সি। বল ক্লিয়ার কিনা? এত অবধি শুধু সেলফ অ্যাক্টিং মেশিন ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার? চল এবার লেখ, এবার বাকিটা দেখ, পরের কথাটা কি বলেছে। পরের কথাটা ছবি হচ্ছে, দেখে মুছলাম, বলছে
এখান থেকে হিট নিল Q2, এখানে হিট দিল Q1, এটা কি হতে পারে? হিট কোথা থেকে কোথায় যাচ্ছে তাহলে? না না, ওটা Q2 থেকে Q1 নয়, হিট কোথা থেকে কোথায় যাচ্ছে? T2 থেকে T1, মান T1 গ্রেটার দেন T2, তার মানে লো থেকে হাইতে যাচ্ছে। এটা সেলফ অ্যাক্টিং মেশিনে হতে পারে না, কিন্তু বাইরে থেকে ওয়ার্ক ডান করলে এটা হতে পারে। তাই স্যার জেনারেলি কথাটা বলছিল, এবং বাইরে থেকে ওয়ার্ক ডান করলে যেটা হবে তার নামই হবে রেফ্রিজারেটর বা এসি, এটাও আমরা পড়ব। ক্লিয়ার সবার? তাহলে সবাই বুঝতে পেরেছো, হিট ফ্লো হয় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে জেনারেলি। এই জেনারেলি ওয়ার্ডটার মিনিং বুঝেছো? এই জেনারেলি ওয়ার্ডটার মিনিং হচ্ছে সেলফ অ্যাক্টিং মেশিনের ক্ষেত্রে হবে। যদি সেলফ অ্যাক্টিং মেশিন না হয় তাহলে হিট লো থেকে হাইতে যেতে পারে, তার নামই হবে রেফ্রিজারেটর বা বা বলো বা এসি। ক্লিয়ার সবার এত অবধি? চলো এবার হেডিং দাও, বুঝে দিলাম। রিভার্সেবল প্রসেস। রিভার্সেবল প্রসেস। আচ্ছা, তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলবো। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক যেটা লিখেছো, থার্মোডি যেটা লিখেছো, সেখানে লিখে রাখো সেকেন্ড ল, যে দুটো ল লিখলে সেটা লিখে রাখো। এই দুটো ল অনলি অ্যাপ্লিকেবল ফর কি প্রসেস? কি প্রসেস বলেছিলাম? কি প্রসেস? সাইক্লিক প্রসেস। এটা লিখে রাখো, দিস ল ইজ অনলি অ্যাপ্লিকেবল ফর সাইক্লিক প্রসেস। ক্লিয়ার? এবার লেখো রিভার্সেবল প্রসেসের মানে কি, আগে লিখে নাও তারপর বোঝাবো। এনি প্রসেস which can be made to proceed, which can be made to proceed in the reverse direction, in the reverse direction by variation by variation in its condition, in its condition such as such that any change occurring in any part of the direct process is exactly reversed in the corresponding part of reverse process. এক মিনিট আমি লিখে নিই, তারপর ঠিক করে দিচ্ছি। রিভার্স প্রসেস ইজ কল্ড a reversible process. Reversible process
লেখা অনেক বড়, বাট বোঝানোর সময় একদম সহজ হয়ে যাবে। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার। বলি আরেকবার, চলো। Any process which can be made to proceed in the reverse direction by variation in its condition such that any change occurring in any part of the direct process is exactly reversed in the corresponding part of reverse process is called a reversible process. অনেক বড় কথা হয়ে গেল, সহজে বোঝ, এত মনে রাখতে হবে না, সহজে বোঝ। বলি, টাকা, এই ধর আমার একটা সিস্টেম, ধর পিস্টনটা উপরে উঠছে, যখন এখানে আছে তখন প্রেসার পি নট, ভলিউম ভি নট, টেম্পারেচার টি নট। ক্লিয়ার? যখন উপরে উঠলো ধর এই পজিশনটায়, তখন প্রেসার P1, ভলিউম V1, টেম্পারেচার T1। ক্লিয়ার? আবার যখন উপরে উঠলো তখন এখানে প্রেসার P2, ভলিউম V2, টেম্পারেচার T2। ক্লিয়ার? এবার পিস্টনটাকে সাইক্লিক হতে গেলে কোন দিকে আসতে হবে? এই দিকে। তাহলে যখন পিস্টন এখানে আসবে তখনই হতে হবে P2, V2, T2। যখন এখানে আসবে তখন হতে হবে P1, V1, T1। যখন এখানে আসবে তখন হতে হবে P0, V0, T0। মানে যাওয়ার সময় প্রত্যেক পয়েন্টে, আমি তো তিনটে দেখিয়েছি, এরকম প্রচুর পয়েন্ট হতে পারে, প্রত্যেক পয়েন্টে ওর যা যা কন্ডিশন থাকবে, ফেরার সময় করেসপন্ডিং পয়েন্টগুলোতে সেম সেম কন্ডিশন থাকতে হবে। যদি থাকে তাকে বলবো রিভার্সেবল প্রসেস। বল ক্লিয়ার কিনা? এবার রিয়ালিটিতে এরকম কোন প্রসেস কি বললাম হয় না। রিয়ালিটিতে এরকম কোন প্রসেস কি বললাম বল হয় না। তাহলে তাহলে এগুলো আমরা যা করছি এগুলো সব কি কন্ডিশন? কোন ধারে? ডান দিকে না তোদের? ডান দিকে না বাঁ দিকে? ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা যা করছি এটা কি কন্ডিশন বল? আইডিয়াল কন্ডিশন। তাহলে রিভার্সেবল প্রসেস হতে গেলে কি কি কন্ডিশন হোল্ড করতে হবে? তাহলে লেখ নেসেসারি কন্ডিশন। নেসেসারি কন্ডিশন নাম্বার 1, dissipative forces, such as friction, viscosity must be completely absent। আরে ফ্রিকশন থাকলে কিছু হিট তো নষ্ট হবেই রে। কি রে, হবে কি হবে না? তাহলে কি যাওয়ার সময় যা হবে ফেরার সময় তাই হতে পারে? ফ্রিকশন মানে কি? ফ্রিকশন কি তৈরি করে? ফ্রিকশনকে কি ফোর্স বলে? ডিসিপেটিভ ফোর্স। ফ্রিকশন মানে সব সময় খরচ হয়ে যায়। ফ্রিকশনকে কি আমরা সেইভাবে ইউজ করি? না। তাহলে ফ্রিকশন কোথায় কিসে কনভার্ট হয়? ফ্রিকশন ফোর্স কিসে কনভার্ট হয়?
হিটে কনভার্ট হয়। তাহলে ফ্রিকশন কমপ্লিটলি যদি অ্যাবসেন্ট হতো তাহলে এই ঘটনাটা ঘটতে পারত, কিন্তু ফ্রিকশন কি কোথাও কমপ্লিটলি অ্যাবসেন্ট করা যায়? না স্যার, বুঝতে পেরেছি। তাহলে এটা কি প্রসেস? আইডিয়াল প্রসেস। আমরা আইডিয়ালি করব সবকিছু। ক্লিয়ার? নাম্বার 2 বলছে প্রসেসটাকে কি হতে হবে, এটা আগে শিখিয়েছিলাম আমি, দেখি বুঝতে পারো কিনা। দ্য প্রসেস শুড বি শিখেছো হয়তো, দেখো দেখি, কোয়াসি স্ট্যাটিক, শুনেছো? ভেরি 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 স্লো প্রসেস নাকি? দ্য প্রসেস শুড বি কোয়াসি স্ট্যাটিক। ক্লিয়ার সবার এত অবধি? Yes, sir. হ্যাঁ বলো, তুমি কিছু বলবে? স্যার, ফার্স্ট কন্ডিশনের লাস্টে কি দিয়েছে? ফার্স্ট কন্ডিশন আমরা বলছি ডিসিপেটিভ ফোর্সেস সাচ অ্যাজ ফ্রিকশন, ভিসকোসিটি মাস্ট বি কমপ্লিটলি অ্যাবসেন্ট। ডিসিপেটিভ ফোর্স মানে যে ফোর্সগুলো এনার্জিকে লস করায় তাকে বলা হয় ডিসিপেটিভ ফোর্সেস। ক্লিয়ার বাবা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাকে বলো, আমরা যেটা বললাম এটা কি ইঞ্জিনের কথা বলছি? কি ইঞ্জিনের কথা বলছি? আইডিয়াল। তখন একজন সায়েন্টিস্ট এলেন, তার নাম হচ্ছে কার্নোট। কি নাম? কার্নোট। উনি এসে বললেন যে আমি এমন একটা ইঞ্জিন তৈরি করব যে ইঞ্জিনের থেকে বেশি এফিশিয়েন্সি ইঞ্জিন তৈরি করা যাবে না। কি বললেন? এমন একটা ইঞ্জিন তৈরি করব যার থেকে বেশি এফিশিয়েন্ট ওয়ালা ইঞ্জিন তৈরি করা যাবে না। এবং আজকের দিনেও সেটা ট্রু। ওর থেকে বেশি এফিশিয়েন্সি ওয়ালা ইঞ্জিন তৈরি করা যায়নি। তো কি করেছিলেন তার জন্য সেটা আমরা এখন পড়ব। তাহলে হেডিং দাও কার্নোটস ইঞ্জিন। হ্যাঁ বলো। আমি পুরোটা বলবো, তারপর আমি এই কোশ্চেনটা তোকে জিজ্ঞাসা করবো। আমি পুরোটা বলে নি, লিখে নি, তারপর তোকে জিজ্ঞাসা করবো, তখন দেখি তুই কি অ্যান্সার দিস। কার্নোটস ইঞ্জিন করি। বলছে কি ইঞ্জিনটা কিরকম? ইট ইজ অ্যান আইডিয়াল reversible heat engine that operates between temperature T1 and T2. বলো, কোশ্চেন করেছিল কার্নোটস ইঞ্জিন কি রিয়ালিটিতে তৈরি করা গেছে? তোদের উত্তর কি হবে, হ্যাঁ না না? উত্তর বোর্ড যে আছে, বোর্ডে দেখা যাচ্ছে। কেন না? তাহলে কেন কি আইডিয়াল? তাহলে আইডিয়াল হতে গেলে ফ্রিকশন কত হতে হবে? 0 করা সম্ভব? তার জন্য উনি যে এফিশিয়েন্সি ওয়ালা ইঞ্জিনটা বলে গেছেন, আমরা প্র্যাকটিক্যালি যে ইঞ্জিনগুলো ডিজাইন করেছি তার এফিশিয়েন্সি ওনার বলে দেওয়া এফিশিয়েন্সির থেকে কমই হয়, বেশি হয় না, তাই না? তাহলে যখন জিজ্ঞাসা করবে কেন হয়, বলবে ওটা আইডিয়াল ইঞ্জিন ছিল। আমাদের এটা আইডিয়াল নয়, প্র্যাকটিক্যাল ইঞ্জিন। ক্লিয়ার সবার? এগোবো? আমাদের সিলেবাসে এটাই আছে। আজকে এই ডিরাইভেশনটা কমপ্লিট করে আজকের ক্লাস শেষ করব।
ঠিক আছে, এটাই মেইন। করি, এটা চারটে প্রসেস নিয়ে তৈরি। কি কি লিখে রাখো? ইট কনসিস্টস অফ নাম্বার 1 আইসোথার্মাল এক্সপানশন, নাম্বার 2 অ্যাডিয়াবেটিক এক্সপানশন, নাম্বার 3 isothermal compression, number 4 adiabatic compression। চারটে প্রসেস নিয়ে তৈরি। লিখে ফেলো কি কি? isothermal expansion, adiabatic expansion, isothermal compression, adiabatic compression। আস্তে আস্তে সব বুঝবে। লেখা হয়েছে এত অবধি সবার? চলো, এর পিভি ডায়াগ্রাম কি রকম হবে? আগে পিভি ডায়াগ্রাম আঁকবো আমরা। বড় করে রাখি। এর পিভি ডায়াগ্রাম কি রকম হবে? এই বরাবর পি, এই বরাবর ভি। চলো, তোমরা আমাকে বলো, আগের দিন শেখানো আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক গ্রাফের মধ্যে কার স্লোপ বেশি বা কে বেশি স্টিফার? অ্যাডিয়াবেটিক। আমি আগের দিন বলেছিলাম, দেখো কেন বলেছিলাম। আমি ছবি আঁকবো, তুমি আমাকে বলবে কোনটা আইসোথার্মাল কোনটা অ্যাডিয়াবেটিক। নাম দেব, বলো কোনটা আইসোথার্মাল কোনটা অ্যাডিয়াবেটিক? ভেরি গুড। এবি হচ্ছে আইসোথার্মাল, বিসি হচ্ছে অ্যাডিয়াবেটিক। অ্যারোর দিকে ফলো করো, অ্যারোর দিকে ফলো করো। এ থেকে বিতে আসছি, ভলিউম বাড়ছে না কমছে? ভেবে চিন্তে উত্তর দাও। ভলিউম বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে এবি কে কি বলতে পারি? আইসোথার্মাল এক্সপানশন। তাহলে আইসোথার্মাল এক্সপানশনের ওখানে পাশে লিখবে এবি। ক্লিয়ার? ক্লিয়ার? বি তে যা ভলিউম, সি তে ভলিউম বাড়ছে না কমছে? ভালো করে দেখো, আবার দেখো। বি তে ভলিউম এইটা হবে আর সি তে ভলিউম এইটা হবে। ভলিউমের কথা বলছি, প্রেসারের কথা নয়। নিচের দিকে আসা মানে ওটা প্রেসার কমছে, ভলিউম বাড়ছে। তাহলে বিসি কে বলবো অ্যাডিয়াবেটিক এক্সপানশন। বলো ক্লিয়ার কিনা? পরের ছবি দেখো। বলো সিডি আর ডি এর মধ্যে কার স্লোপ বেশি? ডি এর স্লোপ বেশি। তাহলে সিডি আইসোথার্মাল, ডি এ অ্যাডিয়াবেটিক, তাই তো? সি তে অ্যারো ফলো করো, অ্যারো ফলো করো, অ্যারো ফলো করো। সি তে যা ভলিউম, ডি তে ভলিউম বাড়ছে না কমছে? কমছে। তাহলে আইসোথার্মাল কম্প্রেশন, কম্প্রেস মানে কমছে, তার হবে সিডি। ক্লিয়ার? ক্লিয়ার? আর অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, ডি তে যা ভলিউম, এ তে ভলিউম কম না বেশি? বলো। ডি তে ভলিউম এটা আর এতে ভলিউম এটা।
তাহলে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হবে ডিএ। বলো ক্লিয়ার কিনা? একটু ভালো করে তাকাও, কোন পয়েন্টে শুরু হয়েছে গ্রাফটা? কোন পয়েন্ট থেকে শুরু হয়েছে? এ থেকে। শেষ হয়েছে কোন পয়েন্টে? তাহলে কি বলতে পারি এটা সাইক্লিক প্রসেস? মিলে গেছে সব কনসেপ্ট? এবার আমরা সব ম্যাথামেটিক্স করব। ম্যাথামেটিক্স মানে কি, মানে থিওরি, ম্যাথামেটিক্স দিয়ে থিওরিটা বানাবো। এখান থেকে অঙ্ক খুব সোজা, অঙ্ক পরের দিন করবো, ঠিক আছে? মুছে দিই, ছবিটা থাকবে, মুছে দিই। চলো আরেকটু বলো আমাকে, আরেকটু আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করবো, আরেকটু বলো আমাকে। আমি ধরলাম এতে প্রেসার হচ্ছে P1, ভলিউম V1, টেম্পারেচার T1। বিতে প্রেসার হচ্ছে P2, ভলিউম V2, টেম্পারেচার কি হবে একটু ভেবে চিন্তে উত্তর দেবে কেউ? কেন? ভেরি গুড। এবি হচ্ছে আইসোথার্মাল, তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তাই এটা T1 হলে এটাও T1ই হতে হবে। কবিতার মতো করে দিও না P1 V1 T1, তো এটা P2 V2 T2 এরকম করো না। ক্লিয়ার? সিতে ধরলাম P3 V3, এটা তো অ্যাডিয়াবেটিক, তাই টেম্পারেচার চেঞ্জ হতেই পারে, হিট এক্সচেঞ্জ হবে না, বাট টেম্পারেচার চেঞ্জ হতেই পারে, তাই T3। ক্লিয়ার? তাহলে বলো ডিতে কি হবে? P4 V4, বলো এবারে, বলো এবারে। সিডি, সিডি কি প্রসেস? এই হলো ভ্যালু গুলো লিখে ফেললাম। ক্লিয়ার আইডিয়া সবার? P3 V3 T3, তাহলে ডি পয়েন্টে হবে P4 V4 T3 হবে। চলো শুরু করি, এক এক করে করছি। ওয়ার্ক ডান ফর এবি প্রসেস করছি, ভালো করে বুঝো। ওয়ার্ক ডান ফর এবি প্রসেস করছি। এবি প্রসেসটা কি প্রসেস আমাকে কেউ বলবে? এবি প্রসেসটা কি প্রসেস বলো? কি রে? আইসোথার্মাল। আইসোথার্মালে ডেল্টা ইউ কত হয়? 0। তাহলে WAB যা হবে তার নাম দিলাম W1, Q1 ও তাই হবে। কেন? ইউ তো 0 নাকি, ডেল্টা ইউ তো 0। ওয়ার্কারের ফর্মুলা আইসোথার্মাল সেখানে হয়েছিল, কি ফর্মুলা মনে আছে? NRT, টি এর জায়গায় লিখবো T1 কারণ টেম্পারেচার T1 আছে, log E বেস ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম। ফাইনাল ভলিউম কে V2 বাই V1, মনে পড়ছে সবার? পড়ানো পুরো ডিরাইভেশন। ক্লিয়ার সবার? হ্যাঁ বলো, শুনছি। না, হ্যাঁ P1 প্রেসার দিয়ে, হ্যাঁ লেখা যেত, P1 বাই P2 লেখা যেত নিঃসন্দেহে, নিঃসন্দেহে। চলো এবার ওয়ার্ক ডান ফর বিসি করছি। কে বলবে বিসি কি প্রসেস? অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিকে কিউ কত হয়? অ্যাডিয়াবেটিকে কিউ
কিউ মানে ডেল্টা কিউ, কিউ যা ডেল্টা কিউ তাই। কত? 0 হয়। তাহলে WBC হবে W2, তার ফর্মুলা অ্যাডিয়াবেটিকের ফর্মুলা মনে পড়ে, করে দেখিয়েছিলাম 5 লাইনে, nr বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। ক্লিয়ার? ব্র্যাকেটে লিখে দিতে পারো এখানে Q0, তাই না? ক্লিয়ার সবার? Similarly, work done for CD process এ W3 হবে Q2। ক্লিয়ার? আরে এটা যা হবে এটা তাই হবে, তাই না? NR, এবার টেম্পারেচার কত? T3 log E base ফাইনাল ভলিউম বাই ইনিশিয়াল ভলিউম। ফাইনাল ভলিউম কে? V4 বাই V3। ক্লিয়ার সবার? হ্যাঁ। না কেন? ও সরি 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 সরি, আমি ভুল করেছিলাম। এটা T2 দেওয়া যেতে পারতো, তাই না? এটা একটু ভুল করেছি, এটা T2 দেওয়া, এখানে T3 কেন করেছে? T2 দে এটাকে, এটা ভুল করেছি আমি। একই ব্যাপার হ্যাঁ, যাই হোক, নিচে নিচে T2 দে এটাকে, ঠিক আছে? ওটাকে T2 করে দে, তাহলে ঠিক আছে এবারে। হ্যাঁ, এটা T2 করে দে, এবার ঠিক আছে তো? একই ব্যাপার, T3 করলে এটাকে তখন T3 করতিস, একদমই ঠিক বলেছিস। ক্লিয়ার? এবার পড়ে আছে WDA। WDA তে ওয়ার্ক ডান W4 হবে NR বাই গামা মাইনাস 1, কিন্তু এবার হবে কত হবে? ওটা T1 মাইনাস T2 হয়েছিল, এবারে কি হবে? T2 মাইনাস T1, তাই না? আর এটা কি ছিল? ইনিশিয়াল মাইনাস ফাইনাল। এখানে ইনিশিয়ালটা কে? T2 তো, T2 মাইনাস T1, তাই না? অ্যারোটা দেখ, এটাতেও কিউ কত? 0। এবার ভাব, এবার দেখ ভালো করে, এই Q1 আর এই Q2 দেখ, বাকি দুটোতে Q0, তার মানে এটাই হিট ইঞ্জিনের Q1 আর এটাই হিট ইঞ্জিনের Q2। Q1 হিট গিভেন আর Q2 হিট রিজেক্টেড। ফিল হচ্ছে এবারে ছবিটা? তো নেট ওয়ার্ক ডান কত হবে? W নেট, এই তিনটাকে অ্যাড করে দিবি, W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। ক্লিয়ার? ভালো করে দেখ, এইটা আর এটা ক্যান্সেল আউট হবে না, একটা মাইনাস কমন নিলি তো এটা এটা সেম হয়ে যাবে। কি রে? তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে? NR T1 log E base V2 by V1 plus NR T2 log E base V4 by V3, অথবা আমরা এটাকে লিখতে পারি Q1 plus Q2 বলে। W নেট হচ্ছে Q1 plus Q2। বল সবার ক্লিয়ার কিনা? বড় ডিরাইভেশন, ঠিক আছে? এই দুটো লাইন মনে রেখে দিতে হবে, দিয়ে আমি মুছে দেব। আমি যখন এই দুটোর কথা বলবো আবার ব্যাকে গিয়ে এটা ভাবতে হবে, বাকি মুছবো আমি, জায়গা নেই, মুছবো।
এগোবো? ওকে স্যার। চলো আরো সহজ হয়ে যাবে, দেখ কত সহজ জিনিস দাঁড়াবে। আমাকে বল বিসিটা কি প্রসেস, ভালো করে দেখ, তাকিয়ে বল বিসিটা কি প্রসেস। বিসি কি প্রসেস? তাহলে আমি কি বলতে পারি বি এন্ড সি আর অন সেম অ্যাডিয়াবেটিক গ্রাফ, বলতে পারি? কি রে, বলতে পারি? মানে বললাম বিসি কি প্রসেস বললি বল। তাহলে আমি কি বলতে পারি না বি আর সি সেম অ্যাডিয়াবেটিক গ্রাফের উপর পড়ে? যে কোনো অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচার আর ভলিউমের রিলেশন কি ছিল? আগের দিন করানো টেম্পারেচার আর ভলিউমের রিলেশন কি করেছিলাম? টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে বি পয়েন্টে টেম্পারেচার কত বল? T1। বি পয়েন্টে ভলিউম কত বল? V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু সি পয়েন্টে টেম্পারেচার কত বল? T2। সি পয়েন্টে ভলিউম কত বল? V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1 বল, বলতে পারি কিনা? ক্লিয়ার? এখান থেকে বল T2 বাই T1 কত হয়? T2 বাই T1 V2 বাই V3 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। মনে রাখ একে নাম দে ইকুয়েশন 1। ক্লিয়ার? সিমিলারলি বল ডিএ কি প্রসেস? ডিএ কি প্রসেস? তাহলে সিমিলারলি ডি এন্ড এ আর অন সেম অ্যাডিয়াবেটিক গ্রাফ। ক্লিয়ার? বল তাহলে একই জিনিস ডি পয়েন্টে করব, এবার একেবারে লিখবো। বল ডি পয়েন্টে টেম্পারেচার কত? T2। ভলিউম কত? ভলিউম কত? V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু এ পয়েন্টে বল টেম্পারেচার কত? T1। ভলিউম কত? V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। একই ভাবে এখান থেকে T2 বাই T1 কত বল? V1 বাই V4 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1। একে দে ইকুয়েশন 2। বল এত অবধি সবার ক্লিয়ার কিনা? টু আর 1 কে দেখ, 2 আর 1 এর লেফট হ্যান্ড সাইড সেম, তাহলে 1 আর 2 কে কম্পেয়ার করলে V2 বাই V3 ইজ ইকুয়াল টু V1 বাই V4 বলতে পারি। গামা মাইনাস 1 গামা মাইনাস 1 ও ক্যান্সেল আউট হবে। তাহলে লেখ কম্পেয়ারিং 1 and 2 we can write V2 by V3, এখানে লিখছে V2 by V3 is equal to
v1 বাই v4। বল সবার ক্লিয়ার কিনা? এখান থেকে একটা লাইন বল লেখা যায় এটাকে v2 বাই v1 is equal to v3 বাই v4। এটা লেখা যায়, দেখ ক্রস মাল্টিপ্লাই করার কিচ্ছু নেই। v2 এই v1 টাকে এখানে লাগিয়েছি, v3 এর এখানে দিয়েছি, দেখ চল বুঝলাম। এফিশিয়েন্সির ফর্মুলা আমরা কি পেয়েছিলাম মনে পড়ে? এফিশিয়েন্সির ফর্মুলা ছিল ওয়ার্ক ডান বাই q1। হ্যাঁ, q2 1 মাইনাস q2 বাই q1 তো ছিল, এটা থাকুক। আমি এটা লিখি, লিখতে পারি। ওয়ার্ক ডান একটা বড় ভ্যালু ছিল, দেখ লেখা ছিল, বল ওয়ার্ক ডান কি ছিল? nRT1 log e base v2 by v1 plus nRT2 log e base v4 by v3 ছিল। ডিভাইডেড বাই q1, q1 কত ছিল? nRT1 log e base v2 by v1। দেখ সবার ক্লিয়ার কিনা, কোথাও ডাউট হলে বল। ক্লিয়ার? বড় ডিরাইভেশন। চল, এটা বাই এটা করলে অ্যানসার হবে 1 প্লাস nr কাটবে t2 বাই t1 log e base v4 বাই v3 ডিভাইডেড বাই log e base v2 বাই v1। ঠিক লিখেছি? ক্লিয়ার? লগে ডিভাইড মানে তাকে কি বলা হয়? মাইনাস বলা যায়? ভালো করে দেখেন, আমি আলাদা করে করে দিচ্ছি, দেখিয়ে। এটা লেখার দরকার নেই, দেখে নে জাস্ট। log e base v4 minus v3, একেই তো লেখে log e base v4 by v3। এটা জানিস তো নাকি? আমি যদি এখানে একটা মাইনাস কমন নিই তাহলে এটা কি হবে? মাইনাস log e base v3 মাইনাস v4 হবে। তাকাই দিকে 1 প্লাস এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস t2 বাই t1 log e base। দেখ ভালো করে, এটা v4 বাই v3 ছিল, মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে? v4 বাই v3 টা v3 বাই v4, আর নিচে যা ছিল তাই আছে, log e base v2 বাই v1। ক্লিয়ার? এই দেখ প্রুফ করা আছে, v2 বাই v1 যা v3 বাই v4 ও তাই, v2 বাই v1 আর v3 বাই v4 পুরো কাটলো, তাহলে অ্যানসার হলো 1 মাইনাস t2 বাই t1। মনে পড়ে এফিশিয়েন্সির ফর্মুলা? আজকে স্যার বলেছিল 1 মাইনাস q2 বাই q1, আজকেই স্যার প্রুফ করে দেখালো 1 মাইনাস t2 বাই t1। কি রে, ফর্মুলা জাস্ট এটা মনে রাখলেই হবে। ডিরাইভেশন রেয়ারলি দেয়, বাট যদি তোমাদের এক্সাম এমসিকিউ না হয়, মানে যদি লিখে পরীক্ষা হয়, তাহলে খুব দেওয়ার প্রবাবিলিটি আছে। একটু বড় ডিরাইভেশন, বাট এইভাবে করতে হয়। এই দুটো টার্মে হ্যাঁ একদম যেভাবে শুরু করেছি সেভাবে পুরোটা।
গ্রাফ থেকে নয়, ওখান থেকে শুরু করতে হবে। ইট কনসিস্টস অফ, মনে আছে চারটে প্রসেস ওখানে। আচ্ছা, এখান থেকে একটা কনক্লুশন বলা যায়, Q2 by Q1 is equal to T2 by T1 বলা যায়? আরে 1 minus Q2 by Q1, 1 minus T2 by T1, তাহলে Q2 by Q1 is equal to T2 by T1 না? আরেকটা কথা বলা যায়, efficiency only depends on T1 and T2. It is independent of the working substance. এটাই হচ্ছে কার্নোটস থিওরেম, যেটা আমরা পরের দিন করব। আজকে এত অবধি থাকলো, পরের দিন আমরা এখান থেকে শুরু করব। অঙ্ক সহজ সহজ অঙ্ক হবে, অঙ্ক কঠিন হবে না, সব অঙ্ক তোমরাই পারবে করে দিতে, আমাকে দেখাতেও হবে না হয়তো, এত সহজ সহজ অঙ্ক। পরের দিন সেগুলো করছি। আজকে মেন থিওরিটিক্যাল পার্ট কমপ্লিট, ছোট্ট পার্ট বাকি আছে, কার্নোটস থিওরেম কি সেটা বলবো, আর রেফ্রিজারেটর বলবো, ছোট্ট পার্ট। পরের দিন ক্লাসে আমরা এটা শেষ করব। ক্লিয়ার সবার? আচ্ছা, এত অবধি থাকছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা একটু বলে দিই, আমি হয়তো মাঝখানে একটা এক্সট্রা ক্লাস দিতে পারি এই সানডে বা কোনো একটা দিন, আমি বলে দেবো তোমাদের গ্রুপে যদি আমি দিই। বেশিক্ষণের না, অনলি ফর 1 hour or 40 minutes 45 minutes এর জন্য। ক্লিয়ার? দ্যাটস অল। এত অবধি থাকলো। গুড নাইট। গুড নাইট।